সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইসের আরেকটি নতুন লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। তো গত লেকচার ভিডিওতে আমরা সংখ্যা পদ্ধতির বিয়োগ সম্পর্কে জেনেছিলাম এবং আমরা ইতোমধ্যেই জানি কিভাবে বাইনারি সংখ্যার বিয়োগ করতে হয়। আমি একটু রিমাইন্ড করে দিচ্ছি। ধরা যাক 4 বিটের একটা বাইনারি সংখ্যা আমাদের এটা থেকে এটাকে বিয়োগ করতে বলা হয়েছে। তো আমরা বিয়োগটা কিভাবে করতাম, যে 0 থেকে 1 বিয়োগ তো হচ্ছে না, তো আমি ভিত্তি আনতাম। তো সামনের সংখ্যাটা 1 থেকে আমরা যদি ভিত্তি নিয়ে আসি তাহলে 1 হয়ে যাবে 0 আর ভিত্তি হচ্ছে কত 2। এখন 2 থেকে 1 বিয়োগ করলে কত হয়, 1 হয়, এবং এটা হয়ে গেছে কত আমার 0। এখন এই 0টা কি করবে, 0 থেকে তো 1 বিয়োগ যাচ্ছে না, সে এখান থেকে ভিত্তি নিয়ে আসছে, তাহলে সে হয়ে গেছে কত 2। 2 থেকে 1 গেলে কত 1। অনুরূপভাবে আবার দেখো 0 থেকে 1 বিয়োগ হচ্ছে, তো আমরা কি করলাম, সামন থেকে ভিত্তিটাকে নিয়ে আসলাম, ভিত্তি হচ্ছে 2। এখন এই 2 থেকে 1 গেলে হচ্ছে কত আমার 1, আর 0 থেকে 0 গেলে তো 0। তো আমার বিয়োগফলটা হচ্ছে কি 1 1 1। এখন এই বিয়োগটা আমরা যে পদ্ধতিতে করলাম, কম্পিউটারে কিন্তু আমরা এই পদ্ধতিতে করব না। কম্পিউটারের মধ্যে আমরা সার্কিটটাকে সহজ রাখার জন্য, সরল রাখার জন্য আমরা শুধুমাত্র যোগের বর্তনী ইউজ করেছি, এবং আমরা বিয়োগটাকেও যোগের মাধ্যমে করার চেষ্টা করি। এটা কিভাবে করি আমরা দেখি। ধরা যাক আমাকে তো এই বিয়োগটাই করতে দেওয়া হয়েছিল যে 1100 থেকে বিয়োগ করতে হবে 0111 কে। এখন আমি বিয়োগ চিহ্নটাকে চেঞ্জ করে যদি যোগ বানিয়ে দেই, আর ওই যে 00111 যেটা পজিটিভ 0111 ছিল, তাকে আমি যদি লিখে ফেলি নেগেটিভ 0111, তাহলে কিরকম হয়, এই যে প্লাসে মাইনাসে গুণ হয়ে কিন্তু এটাই আসতেছে। অর্থাৎ আমি এখন বিয়োগটাই করতেছি, বাট কিসের মাধ্যমে, যোগের মাধ্যমে। কিন্তু এখানে একটা সমস্যা দেখা দিয়েছে। আমার আগে শুধুমাত্র ধনাত্মক সংখ্যার প্রয়োজন ছিল, যে 0111 এটা কিন্তু একটা ধনাত্মক সংখ্যা ছিল, কিন্তু এখন আমার ঋণাত্মক সংখ্যার প্রকাশের প্রয়োজন পড়লো, যে 0111 এটার ঋণাত্মক সংখ্যা প্রকাশের প্রয়োজন পড়লো। এখন আমার দৈনন্দিন জীবনে আমি কিন্তু ঋণাত্মক সংখ্যা প্রকাশ করতে পারি, তৈরি করতে পারি ইচ্ছা মতো। একটা ধনাত্মক সংখ্যার সামনে একটা নেগেটিভ সাইন দিলে কিন্তু সে ঋণাত্মক সংখ্যা হয়ে যাচ্ছে। বাট কম্পিউটারের বেলাতে আমরা জানি কম্পিউটার শুধুমাত্র বাইনারি বুঝে, অর্থাৎ 0 এবং 1 এর বাহিরে সে কোনো কিছু বুঝে না। তো আমাকে যদি চিহ্নটাকে বোঝাতে হয়, আমাকে অবশ্যই বাইনারির মাধ্যমে বোঝাতে হবে, 0 এবং 1 এর মাধ্যমে বোঝাতে হবে। এই যে কম্পিউটারকে নেগেটিভ সংখ্যা বোঝানো বা পজিটিভ সংখ্যা বোঝানো, এইটা প্রকাশ করার জন্য আমরা এই 3টা পদ্ধতি অবলম্বন করব। এবং আমি যদি প্রথমটাকে বলি, সেটা প্রকৃত মান গঠন বা সাইন ম্যাগনিটিউড ফর্ম। এটা সবার আগে আমরা এই পদ্ধতিতে চিহ্নযুক্ত সংখ্যা প্রকাশ করতাম। বাট এখানে সমস্যা দেখা দিয়েছিল, পজিটিভ 0 চলে আসতো, নেগেটিভ 0 চলে আসতো। সামনে আমরা বিস্তারিত দেখব। এটার কারণে এই সমস্যা সমাধানের উদ্দেশ্যে আমরা 1-এর পরিপূরক নিয়ে আসতাম। দেখা গেল এখানেও পজিটিভ 0 নেগেটিভ 0 সমস্যা রয়ে যাচ্ছে, যার কারণে এটাকেও ফিক্স করে আমরা পেলাম 2-এর পরিপূরক, যেটা আমাদের একদম লেটেস্ট। এবং এটা দিয়ে আজ পর্যন্ত যত কম্পিউটার আবিষ্কৃত হয়েছে সবগুলো কিন্তু এই পদ্ধতি অবলম্বন করে 2-এর পরিপূরক। তো আমরা প্রথমেই দেখব প্রকৃত মান গঠন পদ্ধতিটা। একদম স্ট্রেট ফরওয়ার্ড একটা পদ্ধতি। আমরা চিন্তা করলাম একটা 8 বিটের রেজিস্টর, যার মধ্যে আমি +91 কে বাইনারিতে রূপান্তর করে স্থাপন করলাম। এবার যদি সবার সামনে 8 বিট রেজিস্টরে 7 বিট আমি রাখবো মানের জন্য, 8 বিট রেজিস্টরে 7 বিট রাখবো আমরা মানের জন্য। এই এতটুকু কিসের জন্য, মানের জন্য। আর সবার সামনে যে বিটটা থাকে, এই বিটটাকে আমি রেখে দিব চিহ্নের জন্য। যদি ওই বিটটা 0 হয়, তার মানে আমার সংখ্যাটা ধনাত্মক সংখ্যা, এবং ওই বিটটা যদি 1 হয়, তার মানে আমার সংখ্যাটা ঋণাত্মক সংখ্যা। এখানে আমি লিখে দিয়েছি যে 0 যদি হয় একবারে সবার সামনের বিটটা, বা আমি বলতে পারি সর্ববামের বিট, তাহলে ধনাত্মক, আর যদি 1 হয় তাহলে ঋণাত্মক। আশা করি এতটুকু আমরা বুঝতে পারছি। এখন আমাকে কেউ যদি প্রশ্ন করে যে একটা 8 বিট রেজিস্টরের রেঞ্জ কত হবে আমি যখন এই প্রকৃত মান গঠন পদ্ধতি ব্যবহার করব, বা একটা 16 বিট রেজিস্টরের ক্ষেত্রে রেঞ্জ কত হবে, তাহলে আমরা এটা কিভাবে করব? তো আমরা একটু লক্ষ্য করি। আমি যদি এখানে প্রত্যেকটা অঙ্ককে 1 বানিয়ে দিই, তাহলে 8টা 1 আসতেছে, এবং 8টা 1 মানে আসলে কত, 128। অর্থাৎ আমার কাছে 128টা স্লট আছে, এবং 128টা স্লটে আমি যদি 0 থেকে কাউন্ট করা শুরু করি, আমি 127 পর্যন্ত রাখতে পারবো। এই 128টা স্লটে আমি 0 থেকে 127 পর্যন্ত রাখতে পারবো। তার মানে আমি 0 থেকে পজিটিভ 127 পর্যন্ত রাখতে পারবো, যখন আমি সামনের বিটটাকে 0 রাখতেছি বা পজিটিভ চিন্তা করতেছি। সেম ভাবে আমি যদি সামনের বিটটাকে 0 বদলে 1 বানিয়ে দিই, তাহলে আমি কি -0 থেকে -127 পর্যন্ত রাখতে পারবো। বাট এখানে একটা সমস্যা, পজিটিভ 0 আবার কি আসতেছে নেগেটিভ 0। বাট আমরা তো জানি 0 পজিটিভও না নেগেটিভও না। এটাই কিন্তু এই সংখ্যা পদ্ধতির একটা সমস্যা। আমি 4 বিটের একটা রেজিস্টর দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি, 8 বিট তো অনেক বড় হয়ে যায়। ধরা যাক এটা একটা 4 বিট রেজিস্টর।
তো 3 বিট আছে আমার কাছে ডাটার জন্য, আমি ধরা যাক 0 0 0 দিলাম, ডাটা 0, মানে এটার হচ্ছে মান হচ্ছে 0। এখন আমি যদি চিহ্ন 0 দেই, তার মানে এটা হচ্ছে কি পজিটিভ 0। বাট আমি যদি এটাকে সরিয়ে হচ্ছে এখানে 1 দিয়ে দেই, তার মানে এটা কি নেগেটিভ 0। তার মানে আমার এই প্রকৃত মান গঠনের সবচেয়ে বড় ড্রব্যাকটা হচ্ছে এখানে পজিটিভ 0 চলে আসতেছে, নেগেটিভ 0 চলে আসতেছে। তো আমরা হচ্ছে এই প্রকৃত মান গঠন পদ্ধতিটাকে একটু ইমপ্রুভমেন্ট করে পরবর্তীতে একের পরিপূরক নিয়ে আসলাম। তো আমরা কিন্তু 8 বিট রেজিস্টরের জন্য দেখে ফেললাম যে আমরা হচ্ছে পজিটিভ 0 থেকে পজিটিভ 127 পর্যন্ত এটাতে রাখতে পারি এবং নেগেটিভ 0 থেকে হচ্ছে নেগেটিভ 127 পর্যন্ত রাখতে পারি। কত বিটের জন্য? 8 বিটের জন্য, 8 বিট রেজিস্টরে। এখন যদি আমাকে 16 বিট রেজিস্টর দেওয়া হতো তাহলে কি হতো? তো এটা হচ্ছে আমি এখন করে দিচ্ছি না, আমি হচ্ছে হিন্টস দিয়ে দিচ্ছি। আমি n বিটের জন্য কি হয় সেটা বের করে দিই, ওইটা ইউজ করে আমরা 16 বিটটা বের করে কমেন্ট করব। সো n বিটের বেলায় যেটা হবে সেটা হচ্ছে আমরা যদি খেয়াল করি পজিটিভ 0 থেকে আমরা হচ্ছে 2 টু দি পাওয়ার n-1 পর্যন্ত যাব। আমরা একটু খেয়াল করি n বিটের রেজিস্টরে কিন্তু একটা ঘর নিয়ে যায় কে? চিহ্ন হয়, তাহলে n থেকে কম হবে, ঠিক আছে, এবং এটা থেকেও আবার এক কম দেওয়া হবে। কথা একটু বুঝি আমরা, আমাদের 8 বিট রেজিস্টর থেকে 1 বিট চলে গেছে, তার মানে কত? 7। এখন 2 পাওয়ার যদি 7 করি আমরা পাবো হচ্ছে 128, কিন্তু ওই যে পজিটিভ 0 কিন্তু একটা নিয়ে যাচ্ছে, তার মানে আসতেছে কত আসলে 127। এই জন্য আমরা 2 টু দি পাওয়ার n-1 থেকেও 1 বিয়োগ করলাম। এবং সেম হবে কার জন্য? নেগেটিভের জন্য। নেগেটিভ 0 থেকে এরকম হবে যে নেগেটিভ 2 টু দি পাওয়ার n-1 -1 পর্যন্ত, ঠিক আছে। এইভাবে আমরা হচ্ছে n বিটের জন্য আমরা হচ্ছে কত থেকে কত পর্যন্ত রাখতে পারবো এটা বের করতে পারবো, এগুলো এমসিকিউতে আসে। সো আমরা ট্রাই করব হচ্ছে 16 বিটে কত আসে এটা বের করার, ঠিক আছে, এটা বের করে আমরা কমেন্ট করব। তো আমরা ইতিমধ্যেই দেখলাম যে সাইন ম্যাগনিটিউড পদ্ধতি বা হচ্ছে প্রকৃত মান গঠন পদ্ধতিতে পজিটিভ 0 এবং নেগেটিভ 0 চলে আসতেছিল। সো ওই সমস্যাটা সমাধানের উদ্দেশ্যে আমরা হচ্ছে এটাকে একটু ইমপ্রুভ করলাম। আমরা হচ্ছে এখন একের পরিপূরক গঠন করব। তো একের পরিপূরক গঠনটা কি জানি আমরা? কোন একটা বাইনারি সংখ্যার 0 কে যদি আমরা 1 বানিয়ে দিই এবং 1 কে যদি 0 বানিয়ে দিই, পুরো সংখ্যাটাকে যদি আমরা এইভাবে ফ্লিপ করে ফেলি, আমরা হচ্ছে যা পাবো এটা হচ্ছে ওই মূল সংখ্যার একের পরিপূরক। অর্থাৎ আমি যদি বলি যে 1010 তার একের পরিপূরক কত, এটা হবে 0101, অর্থাৎ 1 কে 0, 0 কে 1, 1 কে 0, 0 কে 1 উল্টে দিলেই হচ্ছে আমরা কি পাবো? মূল সংখ্যার একের পরিপূরক পাবো। এবং এইটা দিয়ে আমরা হচ্ছে ঋণাত্মক সংখ্যাকে প্রকাশ করতে পারি এই একের পরিপূরক পদ্ধতিতে। সো আমাদেরকে যদি বলে +5 কে প্রকাশ করো, তাহলে হচ্ছে আগের মতো সাইন ম্যাগনিটিউড কি করব আমরা? আমরা হচ্ছে দেখলাম যে এটা বাইনারিতে আসে 101, তাহলে আমি 101 লিখলাম এবং একবারে সবার সামনের ঘরটা হয়ে যাবে 0, যেহেতু এটা পজিটিভ, আর বাকি সবগুলো ঘরকে আমরা 0 দিয়ে পরিপূর্ণ করে দিলাম। একবারে সিম্পল। বাট যখন আমাকে বলবে যে এটা ঋণাত্মক সংখ্যাটা বের করো, তখন আমি যে কাজটা করব, আমি ওই 0 কে 1 বানিয়ে দিব, 0 কে 1 বানিয়ে দিব। তো আমি 1 বানিয়ে দিলাম, 1 কে বানিয়ে দিব হচ্ছে 0, 0 কে বানিয়ে দিব 1, 1 কে বানিয়ে দিব হচ্ছে 0। এই যে আমি বাইনারি সংখ্যাটা পেলাম, এটা হচ্ছে আমার -5 এর মান, তবে একের পরিপূরকের মাধ্যমে। আশা করি এটা আমরা বুঝতে পারছি। এখন আমাদের সমস্যাটা ছিল কি? পজিটিভ 0 এবং নেগেটিভ 0। এই সমস্যাটা কি এখানে সমাধান হয়েছে? সো আমরা যদি একটু লক্ষ্য করি, আমরা হচ্ছে পজিটিভ 0 তৈরি করতে চাচ্ছি, তাহলে আমরা 0 দিলাম আর সবগুলোকে হচ্ছে 0 বানিয়ে দিলাম, পেয়ে গেলাম হচ্ছে পজিটিভ 0। এবং আমরা জানি একের পরিপূরকে আমরা যদি হচ্ছে 0 কে উল্টে 1 বানিয়ে দেই, অর্থাৎ এরকম কাজ করি 1 কে 0 আর 0 কে 1 বানিয়ে দিই সবগুলো বিটের জন্য, আমরা হচ্ছে কি পেয়ে যাই? ওই সংখ্যার ঋণাত্মক মানটা পেয়ে যাই। তো আমরা এই কাজটা 0 এর সাথে করতেছি, আমরা 0 কে বানিয়ে দিলাম 1, তাহলে সবগুলো 1 হবে। এখন একের পরিপূরক গঠন আমাকে কি বলে? আমি যদি এই কাজটা করে ফেলি, তাহলে কোন একটা পজিটিভ সংখ্যা হয়ে যাবে কি সংখ্যা? নেগেটিভ সংখ্যা। তার মানে 0 কে যেহেতু আমি এই কাজটা করেছি, একের পরিপূরক করেছি, তাহলে এটা হচ্ছে কি নেগেটিভ 0। তাহলে তো আমার সমস্যার কোনো সমাধানই হলো না। আমি সেম পজিটিভ 0 পাচ্ছি, নেগেটিভ 0 পাচ্ছি, তাহলে আমার এটাকেও সমাধান করতে হবে। এই কাজটা করার জন্য আমরা হচ্ছে এখন 2 এর পরিপূরক দেখব। তো এখন আমরা দেখব হচ্ছে 2 এর পরিপূরক গঠন। তো 2 এর পরিপূরক তৈরি হবে কখন? আমরা যখন হচ্ছে একের পরিপূরকের সাথে জাস্ট খালি একটা 1 যোগ করে দিব। আমরা একের পরিপূরক বের করে জাস্ট খালি একটা 1 যোগ করে দিব, তাহলে হয়ে যাবে কি 2 এর পরিপূরক। তো এটা যে আমরা করলাম, দেখি তো এখানে কি আমাদের হচ্ছে ওই যে নেগেটিভ 0 পজিটিভ 0 এই সমস্যাটার সমাধান হচ্ছে কিনা। তো এটা হচ্ছে 0, 0 যদি আমি হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট করি, এটা হবে কি 8টা 1।
এবার এটার সাথে যদি আমি 1 যোগ করি তাহলে 1 কি 2, 2 তো বসাতে পারছি না, তার থেকে বৃত্তি বাদ দিলাম, তার মানে 2 থেকে 2 বাদ দিলে 0, হাতে আছে কত 1। আবার 1 কি 2 বসাতে পারবো না, বৃত্তি বাদ দেই, তাহলে আবার কি 0। আবার 1 0, 1 0, 1 0, 1 0, 1 0, 1 0। তারপরে হাতে ছিল কত 1, সেই 1 আমি নিয়ে আসলাম। কিন্তু খেয়াল করি আমার এখানে ঘর আছে কয়টা 8টা, এবং 8টা ঘরের মধ্যে 8টা 0 হয়ে গেছে। আমার রেজিস্টরে আর জায়গাই নেই, রাখার মতো। এই 1 কি আমি রাখতে পারবো না? এই 1টাকে এখন কি করতে হবে? বাদ দিয়ে দিতে হবে, ওভারফ্লো হিসেবে বাদ দিয়ে দিতে হবে। তাহলে আমি কি পাচ্ছি? কয়টা 0? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, এবং এই 0 সবার সামনে কি আছে? পজিটিভ চিহ্ন, মানে 0। তার মানে দেখো তো, এটাই তো। তার মানে আমি যদি কোনো একটা সংখ্যার 2's কমপ্লিমেন্ট করি তাহলে আমি ঋণাত্মক সংখ্যা পাচ্ছি, বাট 0-র যদি আমি 2's কমপ্লিমেন্ট করি আমি হচ্ছে 0ই পাচ্ছি, অর্থাৎ পজিটিভ 0 আসতেছে না, নেগেটিভ 0 আসতেছে না, এমন কোনো সমস্যা হচ্ছে না। আশা করি এটা আমরা বুঝতে পারছি। এখন আমরা হচ্ছে 2's কমপ্লিমেন্ট ব্যবহার করে একটা ধনাত্মক সংখ্যাকে ঋণাত্মক সংখ্যাতে রূপান্তর করে দেখাবো। তো আমাদেরকে একটা প্রশ্ন করা হলো এরকম যে 23 সংখ্যাটা ডেসিমেলে হচ্ছে 23 এবং বাইনারিতে সেটা হচ্ছে 1011। এটার হচ্ছে ঋণাত্মক রিপ্রেজেন্টেশনটা 2 এর পরিপূরকের মাধ্যমে দেখাও। তো এটা কিভাবে হবে? তো আমরা সবার আগে যে কাজটা করব এটাকে হচ্ছে 8 বিটে কনভার্ট করে ফেলি। তাহলে হচ্ছে 1011, তার সামনে হচ্ছে আমরা আরো 4টা 0 নিয়ে আসি, কারণ কোন একটা সংখ্যার সামনে আমরা ইচ্ছা মতো 0 আনতে পারি। যেহেতু এটা 4 বিট অলরেডি আছে, আর 4টা 0 নিয়ে আসলাম, 8 বিট হয়ে গেল। এইবার আমরা যে কাজটা করব এটা হচ্ছে কার সমতুল্য? এটা হচ্ছে 23 10-এর সমতুল্য, পজিটিভ সংখ্যা সমতুল্য, সামনে কি আছে? 0 আছে। এইবার আমরা জাস্ট খালি এটা ওয়ান্স কমপ্লিমেন্ট করব, আমরা এটাকে উল্টে দিব। তাহলে 1 1 1 1 0 1, তারপরে হচ্ছে কি 0 0। ঠিক আছে, এতটুকু আমরা করলাম। তারপর আমি লিখে দিলাম পাশে, এটা হচ্ছে কি? এটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট বা একের পরিপূরক। এবার ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে আমরা 1 যোগ করব, তাহলে আমরা কত পাচ্ছি? 1, তারপরে হচ্ছে 0, তারপরে হচ্ছে 1 0 1 1 1 1। ঠিক আছে, এটা হচ্ছে আমার কি 23 সংখ্যাটা ঋণাত্মক মান হবে। যেহেতু এটা 2 এর পরিপূরক, তাহলে প্রকৃত সংখ্যা ঋণাত্মক হয়ে যায়, অর্থাৎ এটাই হচ্ছে আমার কি সেই 2's কমপ্লিমেন্ট। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে কোনো একটা সংখ্যাকে আমরা 2's কমপ্লিমেন্ট ব্যবহার করে ঋণাত্মক করে ফেলতে পারি। সবার আগে তাকে আমার একের পরিপূরক করতে হবে, তারপর হচ্ছে তার সাথে 1 যোগ করতে হবে, আর তারও আগে এটাকে হচ্ছে 8 বিট করতে হবে। এবং কথা আমরা একটু বুঝে নেই, এখানেও রেঞ্জের ব্যাপার-স্যাপার আছে, বাট এখানে রেঞ্জটা হচ্ছে এরকম যে 2n-1, এটা হচ্ছে নেগেটিভ, থেকে প্লাস 2n-1 -1 পর্যন্ত। অর্থাৎ আমি এটাকে হচ্ছে 8 বিটের জন্য যদি বলি তাহলে মাইনাসের 128 থেকে প্লাসের 127 পর্যন্ত আমরা হচ্ছে 8 বিট রেজিস্টার ব্যবহার করে স্টোর করতে পারবো, দেখাতে পারবো। এর চেয়ে বড় কোনো সংখ্যা হলে বা এর চেয়ে ছোট কোনো সংখ্যা হলে আমাদের হচ্ছে আসলে 16 বিট রেজিস্টার লাগে। এবং আমরা যখন সৃজনশীল প্রশ্ন সলভ করব, যে যোগের মাধ্যমে বিয়োগ সংক্রান্ত 2 এর পরিপূরকের, তখন হচ্ছে আমি দেখাবো কখন হচ্ছে আমরা 8 বিট ইউজ করি, কখন আমরা 16 বিট ইউজ করি। আপাতত জাস্ট এটা আমরা একটু মাথায় রাখি। এভাবে হচ্ছে আমরা সংখ্যা রিপ্রেজেন্ট করতে পারি। তো আমরা এতক্ষণ যাবত যা পড়লাম তা যদি একটু কুইকলি রিক্যাপ করে নেই, আমরা পড়েছিলাম হচ্ছে প্রকৃত মান গঠন। প্রকৃত মান গঠনের সময় আমরা বলেছিলাম যে রেজিস্টরের সর্ববামের যে বিটটা থাকে সেই বিটটাকে হচ্ছে আমরা চিহ্ন বিট হিসেবে কনসিডার করব, এবং চিহ্ন বিট যদি 0 হয় তাহলে সংখ্যাটা হবে ধনাত্মক, চিহ্ন বিট 1 হলে সংখ্যাটা হবে ঋণাত্মক। যেমন এখানে আমার +7কে একটা 4 বিট রেজিস্টারে রাখা হয়েছে, তার সর্ববামের বিটগুলারে আমরা হচ্ছে রিজার্ভ করে রেখে দিছি। যেমন এই ঘরটাকে আর এই ঘরটাকে হচ্ছে আমরা রিজার্ভ করে দিয়েছিলাম চিহ্নের জন্য। তো 7 এর হচ্ছে মান আসে 111 বাইনারিতে। তো বাকি 3টা ঘরে, মানে প্রথম ঘরটাকে রেখে দিয়েছিলাম চিহ্নের জন্য, বাকি 3টা ঘরে হচ্ছে আমরা 111 দিয়েছি, তার মানে কি 7, এবং সামনে 0 থাকে এটা হচ্ছে +7, আর সামনে 1 থাকায় এটা হচ্ছে কি -3। কেমন এই যে 011 যে এটা হচ্ছে আমার বাইনারিতে 3 সমতুল্য। তাহলে এই 3টা ঘরে হচ্ছে আমরা মান প্রকাশ করেছি 3, আর সামনে 1 থাকা এটা হয়ে গেছে কত? -3। এবার একের পরিপূরকের বেলায় আমরা কি করব? আমরা হচ্ছে ধনাত্মক সংখ্যা হলে হুবহু আগের মতো প্রকৃত মান গঠন পদ্ধতিতেই প্রকাশ করব। শুধুমাত্র ঋণাত্মক সংখ্যার বেলায় আমরা হচ্ছে প্রথমে
তার ধনাত্মক মানটা গঠন করব, এই যে প্রকৃত মান গঠন পদ্ধতি দিয়ে তার ধনাত্মক মানটা গঠন করব, তারপরে আমরা হচ্ছে 0-কে 1 এবং 1-কে 0-তে উল্টে দিব, তাহলে হচ্ছে আমরা তার একের পরিপূরক পেয়ে যাব। যেমন এই যে এটা +7, তাকে যদি আমরা হচ্ছে 4 বিট রেজিস্টারে রাখি, এটা হবে কিরকম, 7 এর মানটা আসে 111 এবং যেহেতু প্লাস তাই সামনে হচ্ছে 0 4 বিট রেজিস্টারে। এইবার এটা তো হচ্ছে +7 এর মান, আমাকে কেউ যদি বলে -7 এর মান বানাও, তাহলে আমি সবার আগে হচ্ছে +7 বানাবো, তারপরে 0-কে আমি 1 বানিয়ে দিব, 1-কে 0 বানিয়ে দিব, এভাবে উল্টে দিব। উল্টে দিলে আমি যে মানটা পাবো এটা হচ্ছে -7 এর সমতুল্য, অর্থাৎ আমার হচ্ছে 7 এর একের পরিপূরক। এবার 2 এর পরিপূরকের বেলায় আমরা যেটা করব, ধনাত্মক সংখ্যা হলে তার প্রকৃত মান গঠন করব ঠিক আগের মতো, কিন্তু ঋণাত্মক সংখ্যা হলে সবার আগে তার হচ্ছে আমরা একের পরিপূরক গঠন করব, তারপরে ওই একের পরিপূরকের সাথে আমরা হচ্ছে 1 যোগ করে দিব। একের পরিপূরকের সাথে যদি আমরা 1 যোগ করে দেই, তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে 2 এর পরিপূরক। ওকে, এই যে এখানে দেখানো হয়েছে যে -7 এর বেলায় আমরা হচ্ছে একের পরিপূরক পেয়েছিলাম কত, 1,000,000। এই 1,000,000 হচ্ছে কি -7 এর খালি 7 এর একের পরিপূরক, ওইটার সাথে আমি 1 যোগ করলাম, 1 যোগ করে হচ্ছে আমরা কি পেলাম, 1,000,001। এটা হচ্ছে কি, এটা হচ্ছে ওই 7 এর 2 এর পরিপূরক, যা হচ্ছে -7 এর সমতুল্য। তো আশা করি আমরা এগুলো বুঝতে পারছি। তো আমাদের এখানে সমস্যা কি ছিল, পজিটিভ 0 চলে আসতো, নেগেটিভ 0 চলে আসতো। এখানেও সমস্যা কি ছিল, সেম পজিটিভ 0 চলে আসতো, নেগেটিভ 0 চলে আসতো। এটা একমাত্র কোথায় ফিক্স হয়েছে, এটা ফিক্স হয়েছে হচ্ছে আমাদের 2 এর পরিপূরকে, এখানে 0 কেবল একটাই। তো আশা করি এগুলো আমরা বুঝতে পেরেছি। তো এখন আমরা এগুলো রেঞ্জগুলো একটু দেখে ফেলি। তো রেঞ্জগুলো হচ্ছে এরকম যে n বিটের কোনো যদি রেজিস্টার থাকে, আমাদের প্রকৃত মান গঠন পদ্ধতিতে আমরা 2 টু দি পাওয়ার n-1 -1 থেকে -0 পর্যন্ত রাখতে পারবো, আর পজিটিভ 0 থেকে রাখতে পারবো 2 টু দি পাওয়ার n-1 -1 পর্যন্ত। তো আমরা একটা উদাহরণ যদি দেখি, 8 বিটের রেজিস্টরের বেলায় এটা হবে -127 থেকে +127 পর্যন্ত, মাঝখানে আবার -0 থাকবে, পজিটিভ 0 থাকবে। একের পরিপূরকও সেম, জাস্ট খালি 2 এর পরিপূরকে যেহেতু আমার -0 নেই, তাই এটা 2 টু দি পাওয়ার n-1 মাইনাসে 2 টু দি পাওয়ার n-1 থেকে হবে প্লাসে 2 টু দি পাওয়ার n-1, আর ওইদিকে যেহেতু একটা 0 আছে, পজিটিভ 0 যেটা বলতেছি আমরা, বাট পজিটিভ না, 0 খালি, ওইটার জন্য হচ্ছে 1 বানাচ্ছে। তো 8 বিট রেজিস্টারে সেটা হবে কত, -128, এখানে ছিল কিন্তু 127, কারণ ওই যে -0 একটা নিয়ে গেছিল, বাট এখানে নেয় নেই দেখে হচ্ছে -128 থেকে +127 পর্যন্ত 8 বিট রেজিস্টারের জন্য। তো যখনই আমরা হচ্ছে 2 এর পরিপূরকের ম্যাথ করব, ওই ডেসিমেলের ভ্যালুটা যদি -128 থেকে +127 এর ভিতরে থাকে, আমি নিব 8 বিট রেজিস্টার, যদি এর চেয়ে বেশি হয় নিব হচ্ছে আমরা 16 বিটের রেজিস্টার। তো আমরা রেঞ্জগুলোকে একটু লজিক্যালি মনে রাখার চেষ্টা করব, এগুলো আসলে মুখস্থ করার বিষয় না, একদম ইজি জিনিস, ঠিক আছে? আমরা একটু লজিক্যালি চিন্তা করলেই এগুলো যদি ভুলেও যাই আমরা আশা করি বের করতে পারবো। এখন আমরা দেখব কিভাবে হচ্ছে আমরা একের পরিপূরক থেকে প্রকৃত সংখ্যায় ফেরত যেতে পারি। সো আমরা অলরেডি জানি যে ধনাত্মক সংখ্যার একের পরিপূরক হচ্ছে কি প্রকৃত মান গঠন পদ্ধতির মতো। সো ধনাত্মক সংখ্যার ক্ষেত্রে আমরা হচ্ছে জাস্ট সামনের বিটটাকে বাদ দিয়ে দিব, বাদ দিয়ে আমরা হচ্ছে যা পাবো তাকে সরাসরি হচ্ছে ডেসিমেলে প্রকাশ করব, তাহলেই হচ্ছে আমরা সংখ্যাটাকে পেয়ে যাব। এখানে একটা এক্সাম্পল খেয়াল করি আমরা, +38, ওটার একের পরিপূরকের সামনে কি থাকবে, 0 থাকবে। 0 দেখে আমি বুঝবো যে এটা ধনাত্মক সংখ্যা। সো এই ধনাত্মক সংখ্যার ক্ষেত্রে আমরা জাস্ট খালি এইটুকু অংশকে সরাসরি হচ্ছে ডেসিমেলে প্রকাশ করব, ঠিক আছে? আমরা তো ক্যালকুলেটর এটা করতে পারবো। এটা করলে আমরা দেখব যে প্রকৃত সংখ্যাটা ফেরত আসতেছে। এবার যদি সংখ্যাটা পজিটিভ না হয়ে নেগেটিভ হয়, তাহলেই কিন্তু ঝামেলাটা শুরু হয়। আমরা যদি জাস্ট সামনের বিটটাকে বাদ দিয়ে যা পড়ে থাকে তাকে যদি সরাসরি ডেসিমেলে প্রকাশ করে ফেলি, তাহলে কি হচ্ছে, এখানে যেটা হচ্ছে এই অংশটুকু ডেসিমেল ভ্যালু আসতেছে কত, 89। তার মানে আমার মনে হতে পারে যে আমি করেছিলাম -38, এটা কিভাবে হয়ে গেল 89? 89 বলতে কি, সামনে একটা 1 আছে, আবার -89 কিভাবে হয়ে গেল? তো আমরা যদি কোনো একটা ঋণাত্মক সংখ্যার একের পরিপূরক করে থাকি, আমি হচ্ছে ওই অবস্থায় যদি সরাসরি তার ডেসিমেল ভ্যালুটা বের করি, আমি আসলে অ্যাকুরেট রেজাল্ট পাবো না, ওই সংখ্যাটাকেই পাবো না। আমাকে যে কাজটা করতে হবে, আমাকে এটাকে পুনরায় আবার একের পরিপূরক করতে হবে, করলে হচ্ছে আমি এই সংখ্যাটাতে ফেরত যাব। তারপর যদি একের পরিপূরক করি, তাহলে আমি হচ্ছে ওই মানটা পেয়ে যাব যে কাকে করেছিলাম, আর সামনে চিহ্নটা জাস্ট খালি জুড়ে দিব। যেমন এটাকে যদি আমি একের পরিপূরক করি, আমি হচ্ছে এইটা ফেরত পাবো। এইটুকু অংশ হচ্ছে 38, এটুকু অংশ হচ্ছে কি 38। এবার সামনে চিহ্ন কি আছে, 1, তার মানে কি এটা হচ্ছে -38, অর্থাৎ এই একের পরিপূরকটা আসলে নির্দেশ করতেছে কাকে, -89 কে না, কিন্তু -38 কে নির্দেশ করতেছে। তো এই কথাগুলো যে আমি এখন বললাম, এটাকে জাস্ট আমি এখানে লিখে রাখছি। খেয়াল করি, যদি সংখ্যাটির সামনে হচ্ছে 0 থাকে, তবে সংখ্যাটি হচ্ছে ধনাত্মক সংখ্যা। এই ক্ষেত্রে সর্ববামের যে বিটটা থাকে, চিহ্ন বিট, তাকে বাদ দিয়ে সরাসরি হচ্ছে আমরা ডেসিমেলে প্রকাশ করে ফেলবো। আর যদি সর্ববামের বিটটা 1 হয়, এরকম হয়,
তাহলে কিন্তু আমার কি করতে হবে, এটা ফোল্ড করা আছে, এটাকে আবার আনফোল্ড করতে হবে। এরকমই সিস্টেমটা, যে একটা চিঠি আমি হচ্ছে ফোল্ড করে তোমাকে দিয়ে দিয়েছি, এখন বললাম যে চিঠিতে আমি কি লিখলাম, তো তোমাকে কি করতে হবে, চিঠিটাকে আবার আনফোল্ড করতে হবে। সেম জিনিসটা এখানে, যে যদি সর্বনামের বিটটা 1 হয় তবে সংখ্যাটি হচ্ছে কি একের পরিপূরক করা অবস্থায় আছে। ঠিক আছে, এই ক্ষেত্রে সরাসরি আমাকে চিহ্ন বিটটা বাদ দিয়ে আমি যদি হচ্ছে এখন ডেসিমেলে প্রকাশ করি তাহলে কিন্তু হবে না। আমার কি করতে হবে, তার আগে পুনরায় এই অংশটুকুর একের পরিপূরক করে নিতে হবে, তারপর আমি সরাসরি ডেসিমেলে প্রকাশ করব। তাহলে আমি হচ্ছে প্রকৃত সংখ্যাটাকে ফেরত পাবো। তাহলে মোরাল অফ দ্য স্টোরি কি, যদি ধনাত্মক সংখ্যা হয় তাহলে আমি চিহ্ন বিটটা বাদ দিয়ে সরাসরি ডেসিমেলে প্রকাশ করব, নো প্রবলেম। আর যদি সামনে 1 থাকে তার মানে এটা ঋণাত্মক সংখ্যা, সরাসরি আমি হচ্ছে যদি এখন ডেসিমেলে প্রকাশ করি মানে এই চিহ্ন বিটটা বাদ দিয়ে, তাহলে কিন্তু হবে না। কি করতে হবে, পুনরায় আবার একের পরিপূরক করতে হবে যাতে করে প্রকৃত মানটা ফেরত আসে। তারপরে ওইটাকে হচ্ছে আমি কিসে প্রকাশ করে ফেলবো, ডেসিমেলে প্রকাশ করে ফেলবো। তো আশা করি আমরা প্রসেসটা বুঝতে পারছি। তো আমরা ইতোমধ্যেই হচ্ছে একের পরিপূরক থেকে কিভাবে প্রকৃত সংখ্যা নির্ণয় করতে হয় তা দেখে ফেলেছি। তো দুইয়ের পরিপূরক থেকেও আমরা প্রকৃত সংখ্যা নির্ণয় করতে পারি চাইলে। কিভাবে পারি, আমরা হচ্ছে জানি যে একের পরিপূরকের সাথে এক যোগ করলে হচ্ছে আমরা কি পাই, দুইয়ের পরিপূরক পাই। তো আমি যে কাজটা করবো, আমার যে দুইয়ের পরিপূরক দেওয়া থাকবে তার থেকে জাস্ট এক বিয়োগ করে ফেলবো, করে ফেলে কি পেয়ে যাব, একের পরিপূরক। আর একটু আগে আমরা দেখলাম জাস্ট একের পরিপূরকে কিভাবে প্রকৃত সংখ্যায় রূপান্তর করতে হয়। তো আশা করি এগুলো আমরা করতে পারবো। তো চিহ্নযুক্ত সংখ্যার প্রকাশ সংক্রান্ত আমাদের আজকের এই লেকচারটি এখানেই সমাপ্ত হচ্ছে। তো অনেক বড় একটা লেকচার ছিল এবং অনেক অনেক বেশি থিওরি। আশা করি আপনারা হচ্ছে এগুলো বুঝতে পেরেছেন এবং আমি হচ্ছে সবচেয়ে সহজ হতে প্রেজেন্ট করার চেষ্টা করেছি। তো আমাদের আগামী ক্লাসগুলো দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইসের আরেকটি নতুন লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকের লেকচারে আমরা মূলত কথা বলবো কিভাবে হচ্ছে আমরা একের পরিপূরক গঠনের মাধ্যমে ঋণাত্মক সংখ্যা নির্ণয় করে ওইটা দিয়ে হচ্ছে যোগের মাধ্যমে বিয়োগের কাজটা ছাড়তে পারি, এবং আমরা এরপরে দেখব যে হচ্ছে আমরা কিভাবে দুইয়ের পরিপূরকের মাধ্যমে একই কাজ করতে পারি। সো সবার আগে আমি একটা প্রবলেম নিলাম, এটা হচ্ছে কি 127, 8 এবং 43, 16, অর্থাৎ একটা আছে আমাদের অক্টালে আর একটা আছে আমাদের হচ্ছে হেক্সাডেসিমেলে। এর পার্থক্য একের পরিপূরকের গঠনের মাধ্যমে নির্ণয় করতে বলা হয়েছে আমাদেরকে। সো সবার আগে আমরা যে কাজটা করব, এরা কেউ কিন্তু আমার বাইনারিতে নেই, ওদেরকে আমার সবার আগে বাইনারিতে নিতে হবে। সো আমি হচ্ছে এই অক্টাল সংখ্যাটাকে বাইনারিতে নিয়ে যাব এবং এই হেক্সাডেসিমাল সংখ্যাটাকে বাইনারিতে নিয়ে যাব, যা আমরা অলরেডি পারি কিভাবে বাইনারিতে নিয়ে যেতে হয়। সো আমরা জানি অক্টাল হচ্ছে 3 বিটের বাইনারি কোড, এটাকে আমরা 3 বিট 3 বিট করে বাইনারিতে কনভার্ট করব। আর হেক্সাডেসিমাল হচ্ছে আমার 4 বিটের বাইনারি কোড, এটাকে আমরা 4 বিট করে হচ্ছে বাইনারিতে কনভার্ট করব। তো আমি এটা দেখাচ্ছি। সো আমরা প্রথমে যেটা লিখবো যে 127, 8কে বাইনারিতে প্রকাশ করে পাই। ওকে, তো বাইনারিতে প্রকাশ করে পাই এরকম যে 127, এটার প্রত্যেকটা অঙ্ককে আমরা হচ্ছে 3 বিট করে বাইনারিতে কনভার্ট করব। তো 1 মানে কত, আমরা যদি হচ্ছে 3 বিটের জন্য হচ্ছে শর্টকাটটাকে দেখি 1 to 4। সো আমার বানাইতে হবে কত, 1। তাহলে এটাকে আমি অন রাখবো, বাকি সবগুলোকে অফ রাখলাম, তাহলে 0 0 1। তারপর হচ্ছে আমার 2, 2 বানাতে গেলে হচ্ছে আমার 2টাকে অন রাখতে হবে, বাকি সব হচ্ছে 0, তাহলে 0 1 0। আর এরপর আমার বানাতে হবে হচ্ছে 7, 7 বানাতে গেলে আমার 4 আর 2 কত 6 আর 1 কত 7, তিনটাকে আমার অন রাখতে হবে, তাহলে 1 1 1। ঠিক আছে, অতএব আমরা বলতে পারি যে 127 যেটা হচ্ছে অক্টালে, সেটা বাইনারিতে গিয়ে হবে 0 0 1 0 1 0 আর হচ্ছে আমার 1 1 1। এখন কথা হচ্ছে স্যার, সবার সামনে যে দুইটা জিরো, তার কিন্তু হচ্ছে কোনো ভ্যালু নাই এবং আমাকে হচ্ছে এটাকে 8 বিট রেজিস্টারে বসাতে হবে, কারণ আমি দেখছি যে এটা অলরেডি আমার 127 থেকে ছোট। এটা তো অক্টালে আছে, অক্টালে মানে কি ডেসিমেল 127 কখনই তো হবে না, তাই না? তাহলে 127 থেকে ছোট, এই কারণে হচ্ছে আমরা কি করলাম, এটাকে 8 বিট রেজিস্টারে বসানোর কথা চিন্তা করলাম আরকি। সো 8 বিট রেজিস্টারে বসাতে গেলে তো একে আমার 8 বিটে কনভার্ট করতে হবে। এখানে কয় বিট আছে? 1 বিট, 2 বিট, 3 বিট, 4 বিট, 5 বিট, 6 বিট, 7 বিট, 8 বিট। তাহলে একবারে সবার সামনে 0 টাকে আমি বাদ দিয়ে দেই, কারণ 0 তো সামনে কোনো দাম নেই। সো আমি এটাকে এভাবে আবার একটা লাইন বাড়িয়ে লিখতে পারি 0 1 0 1 0 1 1 1। এই হচ্ছে আমাদের এই মানটা। আমরা 127 অক্টালে যে মানটা আছে তাকে হচ্ছে বাইনারিতে কনভার্ট করে ফেললাম। ওকে। এরপরে সেম ভাবে আমরা হচ্ছে 43 16 কে হচ্ছে বাইনারিতে প্রকাশ করে ফেলবো। সো 43 হেক্সাডেসিমেলে লিখবো যে এতকে বাইনারিতে প্রকাশ করে পাই।
সো আমি যদি এটাকে বাইনারিতে প্রকাশ করি 43, সো আমরা জানি হেক্সাডেসিমাল হচ্ছে 4 বিটের বাইনারি কোড। সো এটাকে আমরা হচ্ছে 4 বিট করে বাইনারিতে নিয়ে যাব। তো 4 বিটের জন্য আমরা একটা বিট বাড়িয়ে দিলাম 8, আর আমি এই জায়গাটা একটু ক্লিন করে ফেলি। এবার খেয়াল করি, আমার বানাতে হবে 3, 2 এবং 1 হচ্ছে 3, তাহলে এই দুটাকে আমি অন রাখলাম, বাকি দুইটা হচ্ছে আমার অফ। তাহলে 0 0 1 1। আর আমার এরপর বানাতে হবে 4, 4 তো সরাসরি আছে, তাহলে এটাকে আমি অন রাখলাম, বাকি সব হচ্ছে আমার অফ। তো এই হচ্ছে আমার 43-এর বাইনারি মানটা। তো আমি এটাকে একটু এই পাশে লিখে ফেলি যে অতএব 43 যেটা আমার হেক্সাডেসিমেলে আছে ওইটাকে যদি কেউ বাইনারিতে প্রকাশ করে সে পাবে হচ্ছে 0100 এবং 0011, এবং এটা কিন্তু 8 বিটেই আছে। সো এটাকে আর কষ্ট করে হচ্ছে আমার হিসাব নিকাশ করে 8 বিট আনার দরকার নাই। আর এখানে আমার জাস্ট খালি একটা বিট বাদ দেওয়া দরকার ছিল। তো সামনে জিরোটাকে বাদ দিয়ে দিছি, একটা জিরোকে বাদ দিয়েছি, দুইটাকে বাদ দিয়ে নেই, তাহলে আবার 7 বিট হয়ে যেত। সো এই হচ্ছে আমাদের কথাবার্তা। এবার আমরা প্রথম কাজটা করে ফেললাম যে উভয়কে আমরা হচ্ছে বাইনারিতে প্রকাশ করলাম। এরপর আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এখানে বিয়োজ্যকে আর বিয়োজনকে ওইটা চিনতে হবে। সো যাকে আমরা বিয়োগ করব সে হচ্ছে বিয়োজ্য, যাকে আমরা বিয়োগ করব সে হচ্ছে বিয়োজ্য, আর যার থেকে আমরা হচ্ছে বিয়োগটা করব সে হচ্ছে বিয়োজন। এখন এখানে খেয়াল করি, আমাকে পার্থক্য বের করতে বলছে, তাহলে আমাকে নিজে আগে সিদ্ধান্ত নিতে হবে কে বড় কে ছোট, এবং বড়টা থেকে আমরা হচ্ছে ছোটটাকে বাদ দিব। তো যেহেতু আমার এখানে আর স্পেস নেই, তো আমি হচ্ছে এখন এটাকে মুছে ফেলে তারপরে আমি হচ্ছে বিয়োজ্য এবং বিয়োজনকে লিখব। তারপরে আমাদের কাজ হচ্ছে আমাদের যে বিয়োজ্য তার একের পরিপূরক করে ফেলা। এতটুকু করার পরে আমি পরেরটা পরে বলতেছি, বাট এতটুকু আমরা একটু মনে রাখি, আমরা হচ্ছে এখন এদেরকে লিখবো, তারপরে হচ্ছে যে হচ্ছে আমার বিয়োজ্য তার হচ্ছে একের পরিপূরক করে ফেলবো। সো আমি হচ্ছে তাদেরকে বাইনারিতে প্রকাশ করে লিখে ফেললাম। এবার এ হচ্ছে আমার বিয়োজ্য, যার হচ্ছে ঋণাত্মক মানটা বের করতে হবে। তো ঋণাত্মক মান বের করার জন্য আমি হচ্ছে তার একের পরিপূরক করব। সো আমি হচ্ছে কি করব, এটার 0-কে 1 আর 1-কে 0 বানিয়ে দিব। তারপর হবে আমার 4টা 1, তারপর হচ্ছে 0 0। ওকে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে -43 এর সমতুল্য। পাশে আমরা লিখে দিব হচ্ছে কি করছি আমরা, আমরা হচ্ছে একের পরিপূরক করেছি, তাহলে একের পরিপূরক করে গেল এটা। এবার আমরা যে কাজটা করব, এই -43টাকে আমরা 127 এটার সাথে যোগ করে দিব। তো আমরা লিখবো যে এখন 127 যেটা আমার অক্টালে আছে এটা সমান হচ্ছে 010। আচ্ছা, আমরা একটু স্পেস দিয়ে লিখি, কারণ আমরা হচ্ছে তো যোগ করবো, তাহলে 010, তারপরে হচ্ছে 10, তারপরে হচ্ছে 111। ওকে, এইটা। আর হচ্ছে আমরা মাইনাসের যে 43 এটাকে এখন যোগ করব। তো এটা হচ্ছে কত, 10, তারপরে হচ্ছে আমার 4টা 1, তারপর হচ্ছে আমার 0 0। ওকে, এইবার এই দুজনকে আমরা সুন্দর করে যোগ করে দিব। তো যোগ করে দিলে আমরা কি পাচ্ছি দেখি, 1 এবং 0 যোগ করলে হচ্ছে 1, 1 0 যোগ করলে হচ্ছে 1, 1 এ 1 এ যোগ করলে 0, হাতে আছে কত, 1। এই আমি একটাকে লিখলাম। আবার 1 এ 1 এ যোগ করলাম, 1 এ 1 এ হচ্ছে কত, 0, হাতে আছে কত, 1। আবার 1 1 1 তার মানে কত, 3, 3 তো আমি বসাইতে পারতেছি না, তার থেকে বৃত্তি বাদ দিলাম, থাকতেছে কত, 1, এবং বৃত্তি একবার বাদ দিয়েছি, তাহলে হাতে আছে আমার কত, 1। একে একে কত, একে একে হচ্ছে আমার 2, বসাতে পারতেছি না, 0, হাতে আছে কত, 1। একে একে কত, 2 0। আবার একে একে কত, 2, বসাতে পারতেছি না, তাহলে 0, হাতে আছে আমার কত, 1। এই একটা আমি এখানে লিখলাম, এবং এটা হচ্ছে একটা স্পেশাল টাইপের বিট। এটাকে আমরা বলবো হচ্ছে এন্ড অ্যারাউন্ড ক্যারি। কি বলবো এটাকে আমরা, এন্ড অ্যারাউন্ড ক্যারি। ঠিক আছে? তো পরীক্ষায় যখন অঙ্ক করব তখন হচ্ছে আমরা এন্ড অ্যারাউন্ড ক্যারি লেখাটা দেখানোর আসলে দরকার নাই। আমি জাস্ট এটাকে যাতে আমরা হচ্ছে খাতায় নোট করতে পারি, জাস্ট এইজন্য আমি লিখে দিছি। এটার নাম হচ্ছে এন্ড অ্যারাউন্ড ক্যারি। এখন যদি এন্ড অ্যারাউন্ড ক্যারি তৈরি হয়, আমাদের কাজ হচ্ছে এই এন্ড অ্যারাউন্ড ক্যারিটাকে নিয়ে যোগ করে দেওয়া। সো এই এন্ড অ্যারাউন্ড ক্যারিটাকে আমি এখানে আবার যোগ করে দিলাম। তো আমরা কি পাচ্ছি? আচ্ছা, একটা ভালো কথা। আমি এখানে কি করেছি এটা কিন্তু লিখি নাই। সো আমরা এখন বলব যে এটা কি করে পেয়েছি আমরা? এটা পেয়েছি হচ্ছে আমরা যোগ করে। ওকে। এখন এই এন্ড অ্যারাউন্ড ক্যারিটাকে যোগ করি। 1 এ 1 এ কত? 0, হাতে আছে 1। 1 এ 1 এ 0, হাতে আছে কত? 1। তাহলে 1। এটা 0, এটা হচ্ছে আমার 1, এটাও 0, এটাও 0, এটাও 0।
ওকে, আচ্ছা একটু খেয়াল করি, আমাদের যে যোগফলটা সে কিন্তু ৯ বিটের হয়েছে, কিন্তু আমাদের কাছে আছে কি ৮ বিট রেজিস্টর। সো অতিরিক্ত যে বিটটা আছে, যে বিটটা সবার বামে অবস্থান করতেছে, ওই বিটটাকে আমরা বললাম সে হচ্ছে এন্ড অ্যারাউন্ড ক্যারি, এন্ড অ্যারাউন্ড ক্যারি। ওই এন্ড অ্যারাউন্ড ক্যারিটাকে পুনরায় আবার এই যোগফলটার সাথে আমরা যোগ করে দিলাম। ফাইনালি আমরা যে যোগফলটা পেলাম এটা কিন্তু ৮ বিটের, এবং এটাই হচ্ছে আমার কি আম এই দুইটা সংখ্যার বিয়োগফল, এই দুইটা সংখ্যার বিয়োগফল। কিসের মাধ্যমে বিয়োগফলটা আমরা বের করলাম? যোগের মাধ্যমে বের করলাম। সো আমরা যখন হচ্ছে কোনো একটা ছোট সংখ্যা থেকে একটা বড় সংখ্যাকে বিয়োগ করার চেষ্টা করব, তখন হচ্ছে কিন্তু আমরা এই এন্ড অ্যারাউন্ড ক্যারিটা পাবো না। এই এন্ড অ্যারাউন্ড ক্যারি পাবো না, তার বদলে হচ্ছে এই যে চিহ্ন বিটটা, এই ৮ বিটের সবার সামনের যে বিটটা চিহ্ন বিট, সেটা 1 আসবে। তখন আমি বুঝবো যে আমার ফলাফলটা হচ্ছে ঋণাত্মক এসেছে। বাট এই যে ফলাফলটা আসবে, তাকে যদি আমি সরাসরি হচ্ছে আমি ডেসিমেলে প্রকাশ করে ফেলি, তাহলে কিন্তু আমি হচ্ছে প্রকৃত মানটা পাবো না। তাকে পুনরায় আবার একের পরিপূরক করতে হবে। করলে পরে হচ্ছে আমি আসলে মানটা পেয়ে যাবো আরকি। সো এটা আমি দেখাচ্ছি। আমরা এই অঙ্কটা একটু ফ্লিপ করে দিই। আমরা হচ্ছে ৪৩ ১৬ থেকে হচ্ছে ১২৭ ৮ কে বিয়োগ করি। তো দেখি কি হয়। সো আমরা হচ্ছে প্রশ্নটাকে একটু মডিফাই করে একটা নতুন প্রশ্ন তৈরি করলাম, যেখানে হচ্ছে আমরা একটা ছোট সংখ্যা থেকে একটা বড় সংখ্যা বিয়োগ করব। সো সবার আগে তাদেরকে আমরা বাইনারিতে প্রকাশ করলাম আগের অঙ্কের মতো। এবার হচ্ছে যাকে বিয়োগ করতে হবে তার একের পরিপূরক করব। তাহলে মাইনাসের ১২৭ এটার সমতুল্য হবে হচ্ছে এইটা 1010101000। ওকে, 0 কে 1, 1 কে 0, 0 কে 1, 1 কে 0, এভাবে আমরা ফ্লিপ করলাম, উল্টে দিলাম। এটা হচ্ছে -১২৭ এর সমতুল্য। তারপরে আমি যে কাজটা করব, আমি হচ্ছে এটাকে যোগ করে দিব হচ্ছে আমার ৪৩ এর সাথে। তো আমরা এখন যে কাজটা করব, আমরা ৪৩ ১৬ মানে হেক্সাডেসিমেলে ৪৩, এটা হচ্ছে কত 0 1 0 0, তারপরে হচ্ছে 0 0 1 1। আর আরেকটা হচ্ছে ১২৭, এটা হচ্ছে আমার অক্টালে, এটা হচ্ছে কত 1, আচ্ছা এটা -১২৭ 1 0, তারপরে কি 1 0, তারপরে 1 0 0 0। ওকে, এবার এই দুজনকে আমরা যদি যোগ করি, তাহলে 1 0 তে 1, 1 0 তে 1, 0 0 0, 1 0 তে 1, তারপরে 0 1 1 1। এবং খেয়াল করি আমার যোগফলটা কিন্তু ৮ বিটের, কোনো এন্ড অ্যারাউন্ড ক্যারি কিন্তু তৈরি হয় নাই। এবং চিহ্ন বিটটা মানে ৮ বিটের সবার সামনে যে বিটটা, সে কিন্তু 1। তার মানে আমার এই যোগফলটা কি এসেছে? ঋণাত্মক এসেছে। অর্থাৎ আমি যে কাজটা করেছি, আমি হচ্ছে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করেছি। এটা আমার অঙ্কে আমাকে বলে দিচ্ছে যে আপনার যোগফলটা ঋণাত্মক এসেছে। এবার আমি বুঝলাম যে ঋণাত্মক আসলো, কিন্তু কত আসলো? আমি যদি এটাকে এখন সরাসরি এই ৭ বিটকে সরাসরি আমি যদি এখন ডেসিমেলে প্রকাশ করি, আমি কিন্তু হচ্ছে আসল মানটা পাবো না। কারণ সে হচ্ছে ঋণাত্মক সংখ্যা। আর ঋণাত্মক সংখ্যা সে একের পরিপূরকিত অবস্থায় আছে। কি অবস্থায় আছে? একের পরিপূরকিত অবস্থায়। সো তাকে হচ্ছে আমার এখান থেকে উদ্ধার করতে হবে। সো আমরা যে আগে পড়েছিলাম আগের লেকচারটাতে, যে একের পরিপূরক যদি করা থাকে কিভাবে মেইন সংখ্যাটা ফেরত পাওয়া যায়। সো এটাকে আবার পুনরায় কি করতে হয়? একের পরিপূরক করতে হয়। অর্থাৎ ফোল্ড করা থেকে আনফোল্ড করতে হবে। সো আমি একটা কাজ করি। এটাকে আবার হচ্ছে আমরা একের পরিপূরক করব। সো আমরা কি পাবো? 0 0 0, তারপর হচ্ছে আমার 1 0 1 0 0। ঠিক আছে? কিভাবে? আমরা হচ্ছে একের পরিপূরক করে। তো একের পরিপূরক করে পাই। ওকে, এটা হচ্ছে আমরা একের পরিপূরক করে পেলাম। সো এই মানটাকে আমরা যদি হচ্ছে ক্যালকুলেটরের মাধ্যমে ডেসিমেলে কনভার্ট করি, আমরা পাচ্ছি হচ্ছে ২০। ঠিক আছে? সো আমরা হচ্ছে ২ টা পদ্ধতি দেখলাম। আমি হচ্ছে একটু পরে লিখে দিচ্ছি এটা। তো ২ টা পদ্ধতির একটা হচ্ছে এরকম, যদি হচ্ছে আমরা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করি, আমরা হচ্ছে একটা এন্ড অ্যারাউন্ড ক্যারি পাবো। ওই এন্ড অ্যারাউন্ড ক্যারিটাকে আবার হচ্ছে মূল সংখ্যার সাথে কি করে ফেলতে হবে? যোগ করে ফেলতে হবে। তাহলে হচ্ছে আমরা যোগের মাধ্যমে বিয়োগফল পাবো। আর যদি আমরা হচ্ছে একটা ছোট সংখ্যা থেকে একটা বড় সংখ্যা বিয়োগ করি, তখন কোনো এন্ড অ্যারাউন্ড ক্যারি তৈরি হবে না। তখন হচ্ছে আমরা সামনে একটা এরকম বিট পাবো, চিহ্ন বিট যেটা নেগেটিভ আসবে। তখন হচ্ছে আমরা বুঝতে পারবো যে আমরা হচ্ছে কোনো একটা ঋণাত্মক সংখ্যা পেয়েছি। বাট ওই সংখ্যার মানটা পেতে গেলে আমাদের যে কাজটা করতে হবে, আমরা হচ্ছে এটাকে পুনরায় আবার একের পরিপূরক করব। করে ফেলার পরে আমরা এখান থেকে মানটা পাবো, আর মানের সামনে একটা নেগেটিভ সাইন দিয়ে দিব। তাহলে হচ্ছে আমরা প্রকৃত বিয়োগফলটা পেয়ে যাব যোগের মাধ্যমে। সো আমি এটাকে লিখে দিচ্ছি পদ্ধতিটা, যে ১ম এ আমরা কি করেছি? আমরা হচ্ছে বিয়োজ্য এবং বিয়োজনকে আমরা বাইনারি সংখ্যাতে রূপান্তর করে নিয়েছি সবার আগে। তারপর আমরা হচ্ছে বিয়োজ্যকে, বিয়োজ্য মানে কি? যে বিয়োগ যাবে, তাকে হচ্ছে ঋণাত্মক করে নিয়েছি আমরা। ঋণাত্মক করার নিয়মটা কি ছিল? আমরা তো একের পরিপূরক দিয়ে করতেছি। তাই এই ঋণাত্মক করার নিয়মটা ছিল হচ্ছে একের পরিপূরকের মাধ্যমে। এরপর আমরা কি করলাম? বিয়োজ্যের এই ঋণাত্মক মানটাকে বিয়োজনের সাথে আমরা কি করে নিয়েছি? যোগ করে নিয়েছি। অর্থাৎ আমি বিষয়টা এভাবে বুঝাই।
ধরা যাক 13 থেকে আমাকে 5 বিয়োগ করতে বলা হয়েছে। তো এখানে বিয়োজ্য হচ্ছে 5 আর বিয়োজন হচ্ছে আমার কত 13। তো বিয়োজ্য হচ্ছে কি 5, যাকে বিয়োগ করা হবে। এটাকে আমরা এখন এভাবে প্রকাশ করব। আমরা হচ্ছে এই 5 কে তো বিয়োগ করতে বলা হয়েছিল, তার হচ্ছে ঋণাত্মক মানটা বের করে ফেললাম, -5। তাকে হচ্ছে বিয়োজনের সাথে আমরা এখন যোগ করে দিব, তাহলে 13 প্লাস আমাদের বিয়োজ্যের নেগেটিভ মান, ঠিক আছে। এরপর যদি হচ্ছে এন্ড অ্যারাউন্ড ক্যারি পাওয়া যায়, অর্থাৎ আমি যদি 8 বিট রেজিস্টার ইউজ করি, যোগফলটা যদি 9 বিটের হয়, সবার সামনে যে বিটটা থাকবে এটা হচ্ছে এন্ড অ্যারাউন্ড ক্যারি। আবার আমি যদি 16 বিটের রেজিস্টার ইউজ করি, আমার যদি হচ্ছে যোগফলটা 17 বিটের হয়, তখন সবার সামনে যে বিটটা থাকবে ওইটা হচ্ছে আমার এন্ড অ্যারাউন্ড ক্যারি। সো এন্ড অ্যারাউন্ড ক্যারি যদি পাওয়া যায়, তাহলে পুনরায় তাকে হচ্ছে যোগফলের সাথে আমরা যোগ করে নিব। কিন্তু যদি আমার এন্ড অ্যারাউন্ড ক্যারি উৎপন্ন না হয়, তাহলে যোগফল হচ্ছে আমার ঋণাত্মক হিসেবে বিবেচিত হবে। আমরা যদি একটা কাজ করি, আমরা হচ্ছে একটা ছোট সংখ্যা থেকে একটা বড় সংখ্যাকে বিয়োগ করে ফেলি, তাহলে অবশ্যই আমার বিয়োগফলটা কি আসবে? নেগেটিভ আসবে। সো আমি যে কাজটা করব, আমি হচ্ছে একের পরিপূরক পদ্ধতি ইউজ করতেছি। তো এখানে যদি দেখা যায় যে কোনো এন্ড অ্যারাউন্ড ক্যারি তৈরি হচ্ছে না, তারপর আমি দেখব যে তার সামনে যে বিটটা থাকে, চিহ্ন বিটটা দেখব সেটা 1, তখন আমি বুঝে ফেলবো যে আমার যে যোগফলটা এসেছে সেটা হচ্ছে কি ঋণাত্মক। এই যোগফলের যে মানটা, সেই মানটা বের করার জন্য আমার যে কাজটা করতে হবে, পুনরায় আবার তাকে একের পরিপূরক করতে হবে। অর্থাৎ আমি যে অঙ্কটা দেখিয়েছিলাম যে সরাসরি যোগফলের মানটা চলে আসে না, সো আমরা হচ্ছে দেখি যে সামনে চিহ্নবিটা 1, তার মানে কি আমার যোগফলটা ঋণাত্মক এসেছে। তারপরে আমরা হচ্ছে ওইটার এই একের পরিপূরক নির্ণয় করি, করে তারপরে হচ্ছে এটাকে মানে প্রকাশ করি, তাহলে হচ্ছে আমরা কি পেয়ে যাই? যোগফলের মানটা পেয়ে যাই। তো এইটুকু হচ্ছে আমাদের আলোচনা। সো এখন আমরা দুইয়ের পরিপূরক গঠনের মাধ্যমে আমাদের যে 1 নাম্বার অঙ্কটা ছিল ওইটা করার চেষ্টা করব। সো আমি হচ্ছে যে কাজটা করব, সবার আগে অক্টাল এবং হেক্সাডেসিমাল থেকে তাদের দুজনকে হচ্ছে বাইনারিতে কনভার্ট করে ফেলবো। এরপর যাকে বিয়োগ করতে হবে, অর্থাৎ যে হচ্ছে আমার বিয়োজ্য, তার হচ্ছে সবার আগে একের পরিপূরক করতে হবে। এতটুকু আমরা করব। তারপরে একের পরিপূরকের সাথে আমরা যখন 1 যোগ করে ফেলবো, তখন আমরা পেয়ে যাব কি 2 এর পরিপূরক। সো আমরা এই কাজটা করি। আমরা এটাকে হচ্ছে একের পরিপূরক করব, তাহলে এটা হয়ে যাবে 1 0 1 1 1 1 0 0, এবং এটা কত -43 এর সমতুল্য। কি করে? একের পরিপূরক করে। এবার একের পরিপূরকের সাথে আমরা জাস্ট 1 যোগ করে দিব। করে দিলে আমরা পাচ্ছি হচ্ছে 2 এর পরিপূরক। এটা আসতেছে কত? 1 0 1 1 1 1 0। ওকে। এই হচ্ছে আমাদের 2 এর পরিপূরক। সো এটাকে আমরা বলবো হচ্ছে 2 এর পরিপূরক করে। এবং এটা কিন্তু -43 এর সমতুল্য। ওকে। তারপরে 2 এর পরিপূরক করে আমরা যেটা পেলাম, তাকে হচ্ছে 127 এর যেই বাইনারি মানটা তার সাথে যোগ করে দিব। সেম টু সেম আগের মতো। আগে আমরা হচ্ছে সরাসরি একের পরিপূরককে যোগ করতাম। এখন আমরা হচ্ছে একের পরিপূরকের সাথে হচ্ছে 1 যোগ করে তারপরে হচ্ছে গিয়ে যোগ করতেছি আমরা বিয়োজনের সাথে। সো এই কাজটা করে ফেলি আমরা, যে এখন আমরা হচ্ছে ১২৭ 8 এটা মানে কত? 0 1 0 1 তারপর 0 1 1। আর এটা হচ্ছে কত আমার? -43 হেক্সাডেসিমেলে এটা হচ্ছে আমার 1 0 তারপর হচ্ছে 1 1 1 1 0 1। ওকে। এই দুজনকে আমরা যদি এখন যোগ করে ফেলি, তাহলে 1 এ 1 এ হচ্ছে 0। তারপর হাতে আছে 1, 1 এ 1 এ 0, হাতে আছে 1, 1 এ 1 এ 1, তার মানে 3। তাহলে 2 বার দিলে থাকে কত? 1, হাতে আছে 1। 1 এ 1 এ 0, হাতে আছে 1। আবার এখানে 3, তাহলে 1, হাতে আছে কত? 1। 1 এ 1 এ 2, তাহলে 0, হাতে আছে কত? 1। 1 এ 1 এ 2, তাহলে 0, হাতে আছে 1। 1 এ 1 এ 2, তাহলে 0, হাতে আছে কত? 1। এবার খেয়াল করি, এখানে আমার হাতে কত আছে? 1 আছে। সো এটাকে কি আমরা এখন আবার আগের মতো যোগ করব? অবশ্যই না। এই ক্যারিটাকে আমরা বলব হচ্ছে ইগনোরড ক্যারি। ঠিক আছে? বা এটাকে আমরা বলতে পারি ড্রপড ক্যারি। মানে এটাকে আমরা এখন ড্রপ করে দিব। এটাকে নিবই না। এটা বাদ। এইখানে যে ৮ বিটটা পড়ে আছে, এটাই হচ্ছে আমার ফলাফল। সো আশা করি ২ এর পরিপূরক গঠনের মাধ্যমে কিভাবে হচ্ছে আমরা যোগের মাধ্যমে বিয়োগের কাজটা করি তা আমরা বুঝতে পারব। সো এটা তো ছিল হচ্ছে আমরা যখন বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করতাম। এখন আমাকে যদি উল্টোটা করতে বলতো, অর্থাৎ ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করতে, তখন কি কোনো ডিফারেন্ট অ্যাপ্রোচ এপ্লাই করা লাগতো একের পরিপূরকের মতো? সো আমরা একটু ট্রাই করি এটা। সো আমরা এখন হচ্ছে আ বিপরীত কাজটা করতেছি, অর্থাৎ ছোট সংখ্যাটা থেকে বড় সংখ্যাটা বিয়োগ করতেছি। তো আমরা যে কাজটা করলাম, এবার হচ্ছে আমরা
127 কে হচ্ছে বিয়োজ্য ধরলাম, তাহলে তার হচ্ছে 1-এর পরিপূরক বের করলাম, 1 যোগ করে হচ্ছে 2-এর পরিপূরক তৈরি করলাম। এরপর আমরা হচ্ছে বিয়োজন হচ্ছে এখন কত 43, তার সাথে হচ্ছে এই মাইনাসের 127, এটাকে আমরা এখন যোগ করলাম। তো যোগ করি আমরা, তাহলে 1 এ 1 এ কত 0, হাতে আছে কত 1, 1 এ 1 এ কত 0, হাতে আছে কত 1, তাহলে এখানে 1 টা বসে গেল, তারপরে 1, তারপরে কত 0, তারপরে কত এখানে হচ্ছে 1, তারপরে হচ্ছে কত 1, তারপরে হচ্ছে কত এখানে 1। তো এই হচ্ছে আমাদের ফলাফলটা। আর সবার সামনের যে বিটটা অর্থাৎ আমাদের যে চিহ্ন বিট সেটা কিন্তু 1, তার মানে এই যোগফলটা হচ্ছে নেগেটিভ। নেগেটিভ তো আসার কথা, আমরা হচ্ছে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করলাম। এবার এটার মানটা কিভাবে পাবো? 1-এর পরিপূরকের বেলায় কি করতে হইতো? এটাকে পুনরায় আবার 1-এর পরিপূরক করতে হইতো। আর এইবার আমরা তো হচ্ছে 2-এর পরিপূরক নিয়ে কাজ করতেছি। সো আমরা যে কাজটা করব, এই মানটাকে 2-এর পরিপূরক করব। অর্থাৎ এটাকে আগে আমরা 1-এর পরিপূরক করে ফেলবো, করে তার সাথে আবার 1 যোগ করে দিব। তাহলে হচ্ছে আমরা মানটা পেয়ে যাব। সো এখন আমাদের হচ্ছে মান নির্ণয় করতে গেলে কি করতে হবে? আমরা একটা হেডিং দিব, দিয়ে এটা হচ্ছে 1-এর পরিপূরক করব। তাহলে 0, 0, 0, 1, 0, 0, 1, 1। তারপরে এই বেচারার সাথে আমরা হচ্ছে 1 কে যোগ করব। তাহলে হচ্ছে কত 1, 1 এ 0, তারপর হচ্ছে একটা হাতে 1 থাকতেছে, আবার 1, 1 এ 0, হাতে একটা 1 থাকতেছে। তাহলে এত। ওকে। তাহলে এটা হচ্ছে আমার মান। আচ্ছা সরি, আমি হচ্ছে 1 দিই নাই, এখানে 1 হবে। তো এটা হচ্ছে আমার মান, এবং মানের সামনে আমরা একটা নেগেটিভ সাইন দিয়ে দিব। তো এই হচ্ছে আমাদের অঙ্কটা। সো এইভাবে হচ্ছে আমরা ২ এর পরিপূরক গঠনের মাধ্যমে যোগের মাধ্যমে বিয়োগের কাজটা করতে পারি। সো এতক্ষণ তো আমরা হচ্ছে ৮ বিট রেজিস্টার নিয়ে কাজ করলাম। সো আমরা এখন একটা অঙ্ক নিব যেটা হচ্ছে বোর্ড পরীক্ষায় আসা অঙ্ক, এবং ওইখানে আমরা দেখব যে ১৬ বিট রেজিস্টার ইউজ হয়েছে, এবং ১৬ বিট রেজিস্টার দিয়ে আমরা একটা অঙ্ক করার চেষ্টা করব। সো এই হচ্ছে সেই বোর্ড প্রশ্নটা। এখানে যদি খেয়াল করি, আমাদেরকে একটা বাইনারি সংখ্যা এবং একটা হেক্সাডেসিমাল সংখ্যা দেওয়া আছে, এবং এদের পার্থক্যকে আমার ২ এর পরিপূরক গঠনের মাধ্যমে নির্ণয় করতে বলা হয়েছে। সো যেই সংখ্যাটা বাইনারিতে সরাসরি দেওয়া আছে ওইটা যদি আমরা একটু খেয়াল করি, এখানে হচ্ছে ১ বিট, ২ বিট, ৩ বিট, ৪ বিট, ৫ বিট, ৬ বিট, ৭ বিট, ৮ বিট। এখানে মানটাই কিন্তু হচ্ছে ৮ বিটের। সো এটাকে কিভাবে আমরা ৮ বিট রেজিস্টারে বসাবো? ৮ বিট রেজিস্টারে তো ১ বিট হচ্ছে রাখা লাগে হচ্ছে চিহ্নের জন্য। সো আমরা এই অঙ্কটার মধ্যে অবশ্যই ১৬ বিট রেজিস্টার ব্যবহার করব। সো আমরা হচ্ছে এটাকে জাস্ট বাইনারিতে প্রকাশ করে ফেলি। তো আমরা যেটা বলব যে 4 এ 16 কে বাইনারিতে প্রকাশ করে পাই। তো এটাকে যদি বাইনারিতে আমরা প্রকাশ করি, আ ৪ বিট ৪ বিট করে প্রকাশ করতে হবে। কিন্তু আমরা জানি। তো ৪ কে প্রকাশ করতাম তো হচ্ছে 1, 2, 4, 8, এটা হবে অফ, এটা অন, এটা অফ, এটা অফ। তাহলে 0, 1, 0, 0। আর এ মানে হচ্ছে ১০। ১০ পেতে গেলে ৮ আর ২ লাগবে। তাহলে 1, 0, 1, 0। ওকে? অতএব আমাদের যে 4a হেক্সাডেসিমেলে ছিল, ওইটা হচ্ছে বাইনারিতে 0, 1, 0, 0, 1, 0, 1, 0, এবং খেয়াল করি আমাদের তো পার্থক্য বের করতে বলা হয়েছে। সো এটা 1, এটা 0, তার মানে অবশ্যই এটাই বড়। ১ম টাই বড়। সো আমরা এখন এই এগুলোকে হচ্ছে ১৬ বিট রেজিস্টারের জন্য প্রিপেয়ার করব। অর্থাৎ খেয়াল করি আমরা, এটা হচ্ছে ৮ বিটে আছে। তার সামনে আমাকে ৮ টা 0 দিতে হবে। তখন সে গিয়ে ১৬ বিটে কনভার্ট হবে। আর আমি যে সামনে ৮ টা 0 এড করলাম, মানের কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না। কারণ আমরা জানি কোনো একটা সংখ্যা ধরা যাক ৫, তার সামনে আমি ইচ্ছামত 0 দিতে পারবো। এটার মান কিন্তু ৫ ই থাকবে। কারণ সংখ্যার সামনে শূন্যের কোনো দাম নেই। আর দশমিকের পরে হচ্ছে শূন্যের কোনো দাম নেই। দশমিকের মনে করা যাক এরকম আছে 5.5, এখানে শেষ। এরপর আমি যদি ইচ্ছামত শূন্য এড করতে থাকি, কোনো সমস্যা নেই। এটার মান যা 5.5 এর মানও তাই হবে। অর্থাৎ দশমিকের ক্ষেত্রে পরে শূন্যের দাম নেই, আর সংখ্যার মানে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আগে শূন্যের দাম নেই। সো আমি হচ্ছে এদেরকে ১৬ বিটে কনভার্ট করে তারপরে লিখে ফেললাম। তো আমাদের বিয়োজ্য হচ্ছে 4 এ। তার হচ্ছে আমি এখন ২ এর পরিপূরক করব। তো ২ এর পরিপূরক করার নিয়ম হচ্ছে সবার আগে ১ এর পরিপূরক, তার সাথে ১ যোগ। সো আমরা এই কাজটা করি যে -4 এ 16 এটা সমতুল্য হবে কত? ১, ২, কয়টা আছে দেখি খালি, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ৯ টা শূন্য। তাহলে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯ টা শূন্য। তারপর আবার একটা ১, তাহলে এখানে দিব 0। তারপর আছে আমার ২ টা 0, তার মানে ২ টা ১। তারপর আছে ১, 0, তাহলে 0, 1, 1, 0, তাহলে 0, 1। তো এটা হচ্ছে আমার ১ এর পরিপূরক করে। তো আমরা লিখে দিই পাশে ১ এর পরিপূরক করে। ওকে। এবার ১ এর পরিপূরক করে আমরা যা পেলাম তার সাথে হচ্ছে আমরা এখন 1 যোগ করে ফেলবো। সো আমরা যদি 1 যোগ করি তাহলে 1 এ 1 এ 0, হাতে আছে 1, 1, 0, 1।
বাকি সবকিছু সেম থাকবে। তাহলে এটা 1 0 1 1 0 আর সবার সামনে হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 1 2 3 4 5 6 7 8 9টা 1। তো এই হচ্ছে আমার 2 এর পরিপূরক। ঠিক আছে? এটাও কার সমতুল্য? এটা হচ্ছে -4 এর সমতুল্য। তো 2 এর পরিপূরক করে। এবার আমাদের কাজ হচ্ছে এই 2 এর পরিপূরকিত সংখ্যাটাকে মূল সংখ্যার সাথে যোগ করে ফেলা। তো আমরা হচ্ছে তাদেরকে লিখে ফেললাম। এখন হচ্ছে আমরা তাদেরকে যোগ করে দিই। সো আমরা হচ্ছে আম বিয়োজনের নিচে হচ্ছে বিয়োগযোগে লিখে দিলাম। মানে বিয়োজ্যের নেগেটিভ মানটা। এবার তাদেরকে আমরা হচ্ছে যোগ করব। সো যোগ যদি আমরা করি 0 0 হচ্ছে 0। তারপরে 1 এ 1 এ কত? 2 তাহলে 0 হাতে আছে কত? 1। আবার 1 এ 1 এ কত? 0 হাতে আছে কত? 1। এই 1 বসে গেছে। 0 আর 1 যোগ করলে হচ্ছে আমার 1। 1 এ 1 এ হচ্ছে 0 হাতে আছে কত? 1। এই 1 বসে গেল। আবার 1 এ 1 এ 0 হাতে আছে 1। তাইলে আ আবার দেখো 1 এ 1 এ 0 আচ্ছা এখানে সবগুলো 0 হবে এভাবে। 0 মানে এখানে তো 1 ছিল 1 এ 1 এ 0 হাতে আছে আবার হাতে 1 থাকে। এটাকে আমরা আম ignored carry হিসেবে ধরবো। এটাকে আমরা বাদ দিয়ে দিব। সো এটাকে যদি বাদ দিয়ে দেই তো এইটা হচ্ছে আমাদের বিয়োগফল। এটা হচ্ছে আমার বিয়োগফল কিসের মাধ্যমে? যোগের মাধ্যমে। সো এখন আমরা যেটা বলবো, আমরা বলবো হচ্ছে সর্ববামের বিটটিকে ক্যারি বিট হিসেবে বাদ দিয়ে প্রাপ্ত আ বিয়োগফল। এটা মেইনলি কিন্তু যোগফল। কিন্তু আসল সংখ্যার জন্য এটা হচ্ছে বিয়োগফল। তো প্রাপ্ত বিয়োগফল হচ্ছে আমাদের 0 0 0 0 0 0 0 0 0 কয়টা? 1 টা 2 টা 3 টা 4 টা 5 টা 6 টা 7 টা 1 টা 2 টা 3 টা 4 টা 5 টা 6 টা 7 টা 8 টা 9 টা। তো 4 8 9 ঠিক আছে। তারপর হচ্ছে আমার 1 0 1 1 0 0 0। তো এই হচ্ছে আমাদের 16 বিট রেজিস্টার ব্যবহার করে আমরা হচ্ছে আ যোগের মাধ্যমে বিয়োগের কাজটা করলাম 2 এর পরিপূরক ব্যবহার করে। এবং আমাকে যদি প্রশ্নে কোথাও বলে যে যোগের মাধ্যমে বিয়োগ করে দেখাও, আমি কিন্তু 1 এর পরিপূরক কোথাও ইউজ করব না। আমি সর্বদা ইউজ করব হচ্ছে 2 এর পরিপূরক। ঠিক আছে? এবং আ যদি প্রশ্নে একদম উল্লেখ করে দেয় যে 1 এর পরিপূরক ব্যবহার করেই করতে হবে, তখনই কেবল আমরা হচ্ছে 1 এর পরিপূরক ব্যবহার করে করব। আর আমরা সবার আগে হচ্ছে যাচাই করব যে আমাদের যে মানগুলো দেওয়া আছে যোগ বিয়োগ করার জন্য যে মানগুলো দেওয়া হয়েছে তারা কি রেঞ্জের মধ্যে পড়তেছে কিনা। আমরা জানি 2 এর পরিপূরকের ক্ষেত্রে রেঞ্জ হচ্ছে মাইনাসের 128 থেকে প্লাসের 127 পর্যন্ত। মানে ডেসিমেল মানটা এই রেঞ্জের মধ্যে থাকতে হবে। যদি এই রেঞ্জের মধ্যে থাকে তাহলে হচ্ছে 8 বিটের মধ্যে আমরা এটাকে হচ্ছে করতে পারবো। আর যদি এই রেঞ্জের মধ্যে না থাকে আমাদেরকে 16 বিট ইউজ করতে হবে। যেমন এই মানটাকে আমরা যদি এখন ক্যালকুলেটর ব্যবহার করে ডেসিমেলে প্রকাশ করি, এই মানটা আসতেছে ডেসিমেলে আমাদের 162। অর্থাৎ এটা তো এই রেঞ্জের মধ্যে পড়তেছে না। এজন্য আমি বলেছি এটা হচ্ছে 16 বিট দিয়ে করতে হবে। আর আমি কিন্তু এটা এভাবে দেখি নাই। আমি দেখলাম যে এটার মানটাই হচ্ছে 8 বিটের। তো আমাদের তো একটা এক্সট্রা বিট লাগে হচ্ছে কিসের জন্য? চিহ্নের জন্য। তো এটা কি 8 বিটে হবে? অবশ্যই না। তাহলে এটাকে কিসে করতে হবে? 16 বিটে করতে হবে। এভাবে আমি সিদ্ধান্ত নিতে পারি। অথবা আমি যদি এটাকে ডেসিমেলে কনভার্ট করি, এটা 162 আসতেছে। আমি আমার রেঞ্জের মধ্যে তো পড়তেছেই না। তাহলে আমি কি এটাকে 8 বিটে করতে পারবো? অবশ্যই করতে পারবো না। সো এভাবে আমাদের ম্যাথ গুলাকে সবার আগে যাচাই করতে হবে। এটা কি 8 বিটে করা সম্ভব নাকি 16 বিটে করতে হবে? তারপরে আমাকে যে কাজটা করতে হবে ২ এর পরিপূরকের মাধ্যমে যখন আমি করব, তখন আমার বিয়োজ্য আর বিয়োজনটাকে বাছাই করতে হবে। যে বিয়োজ্য তার হচ্ছে আমরা ২ এর পরিপূরক করব, করে হচ্ছে আমরা বিয়োজনের সাথে যোগ করে দিব। তারপরে যে যোগফলটা পাবো এটাই হচ্ছে যোগের মাধ্যমে প্রাপ্ত বিয়োগফল। আশা করি আমরা হচ্ছে ১ এর পরিপূরক এবং ২ এর পরিপূরক এই ২ টার মাধ্যমেই কিভাবে হচ্ছে আমরা যোগ করার মাধ্যমে বিয়োগের কাজটা করি এটা বুঝতে পারছি। সো পরবর্তী লেকচার দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।